আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অধিনা বিনতে সিদ্দিক, প্রভাষক পরিণীতি ও সুশাসন বিভাগ, বাংলা মাধ্যম দ্বিভাষী শাখা, রাজকোতরা মডেল কলেজ। আজকে আমি তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম পত্র পরিণীতি ও সুশাসনের নবম অধ্যায় জনসেবা ও আমলাতন্ত্রের বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনাটা আজকে শুরু করে দিই। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম অধ্যায় জনসেবা আমলাতন্ত্র, পাবলিক সার্ভিস অ্যান্ড ব্যুরোক্রেসি। আমি সবসময় তোমাদের ক্লাসের শুরুতে যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, যে কোনো অধ্যায়ের শুরুতেই আমরা একদম প্রথম থেকে ভূমিকার থেকে পড়ানোটা শুরু করব, এবং ভূমিকার মধ্যে থেকেও তোমরা প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। আমলা বা সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশের পক্ষেই সরকার পরিচালনা করা সম্ভব নয়। সাধারণত রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ। এসব নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন আমলারা। রাজনৈতিক প্রশাসক বা মন্ত্রীদের সময়ের অভাব বা কর্মব্যস্ততা, তাদের টেকনিক্যাল ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব ইত্যাদি কারণে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমান জনকল্যাণকর রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলী ক্রমশ প্রসারিত হচ্ছে। 9.1 আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমলাতন্ত্র ধারণার সংজ্ঞা ও প্রকৃতি। দেখো, ব্যুরোক্রেসি, কনসেপশন, ডেফিনেশন অ্যান্ড নেচার। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। আমলা বা সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশের পক্ষেই সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমলা হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ আদেশ পালন ও বাস্তবায়ন। শব্দগতভাবে তাই যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে তাদেরকে আমলা বলে। আমলাদের সংগঠনকে বলে আমলাতন্ত্র। অন্যদিকে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্যুরোক্রেসি, তবে ফরাসি ব্যুরো এবং গ্রিক ক্রেটিন থেকে ব্যুরোক্রেসি শব্দের উদ্ভব ঘটেছে। এই যে এখানকার কিন্তু প্রত্যেকটা লাইনই তোমাদের খুব ভালোভাবে ভেঙে ভেঙে পড়তে হবে, এবং এই সব প্রশ্ন দেখা যায় যে নৈবেত্তিকে বা জ্ঞানমূলকে অনেক এসে থাকে বা হয়ে থাকে। ব্যুরো শব্দের অর্থ লেখার টেবিল, ডেস্ক, এবং ক্রেটিন শব্দের অর্থ শাসন। সুতরাং উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার। আক্ষরিক অর্থে আমলাতন্ত্র বলতে আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন বোঝায়। আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন। আমলারা সুশৃঙ্খলভাবে পরস্পর সংযুক্ত এবং রাজনীতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন। আমলাতন্ত্রের আধুনিক আলোচনার অগ্রনায়ক প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তিনি সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল, লিগ্যাল অ্যান্ড রেশনাল মডেল হিসেবে উপস্থাপন করেন। তিনি ছিলেন আদর্শ আমলাতন্ত্রের জনক বা উদ্ভাবক। এরপরে দেখো, অধ্যাপক ফিফনার এবং প্রেস্তাস এর মতে আমলাতন্ত্র হলো বিভিন্ন ব্যক্তি এবং তাদের কার্যাবলীকে এমন একটি পদ্ধতি তে সংগঠিত করা যায় সুসংহতভাবে গোষ্ঠী শ্রমের উদ্দেশ্যে অর্জনে সক্ষম হয়। এছাড়া পল এইচ অ্যাপলবি বলেন যে আমলাতন্ত্র অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে ও জটিল শর্তে সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকে বোঝায়। অধ্যাপক ফাইনার বলেন আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী। রাষ্ট্রবিজ্ঞানী অক বলেন রাষ্ট্রীয় কর্মচারীবৃন্দ বা আমলা হচ্ছেন সুদক্ষ, পেশাদার, অরাজনৈতিক, স্থায়ী এবং অধীনস্থ কর্মকর্তা। সুতরাং আমলাতন্ত্র হলো স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন। আমলাতন্ত্র সরকারের সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়ন করে থাকে। 9.2 আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। প্রথমেই যেটা রয়েছে সেটা 1 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে দক্ষতা। আমলা বা সরকারি কর্মকর্তাগণ হলেন দক্ষ। আমলাতান্ত্রিক সংগঠনের কর্মচারীরা সর্বোচ্চ মাত্রায় বিশেষ দক্ষতা অর্জনে সচেষ্ট থাকেন। কেবল ব্যক্তির দক্ষতা নয়, সংগঠনের দক্ষতাও আমলাতন্ত্রে সর্বোচ্চ মাত্রায় লক্ষ্য করা যায়। আমলাতন্ত্রে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। 2 হচ্ছে সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। আমলাতান্ত্রিক সংগঠনে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য কর্মচারীদের কাজ ও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। কর্মচারীগণ নিয়মিত কাজ বা কর্তব্য হিসেবে এগুলো করে থাকেন। কর্মচারীগণ সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। মানে সে কি কাজ করছে না করছে প্রত্যেকটা কাজের জবাবদিহিতা বা প্রত্যেকটা কাজের হিসাব তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দিতে হয়। 3 পদসোপান ভিত্তিক। আমলাতান্ত্রিক সংগঠন পদসোপান ভিত্তিক। পদসোপান নীতি অনুসারে বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস ও সংগঠন করা হয়। প্রত্যেক নিম্নতর পদেই কোনো উচ্চতর পদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন পদের মধ্যে কর্তৃত্বগত সম্পর্ক থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন। 4 পেশাদারি ও বেতনভুক্ত।
আমলা বা বেসামরিক সরকারি কর্মচারীগণ পেশাদারী ও বেতনভোগী, তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতাদি পান। 5. নিরপেক্ষতা। আমলা প্রশাসন রাজনীতি নিরপেক্ষ সংগঠন। আমলারা রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে ঘৃণা ও আবেগকে পরিহার করে নিয়মসিদ্ধভাবে তাদের দায়িত্ব পালন করেন। প্রত্যেক কর্মচারী তার ব্যক্তিগত জীবনকে প্রশাসনিক জীবন থেকে পৃথক রাখেন। 6. নিয়োগ ও পদোন্নতি। আমলাতান্ত্রিক প্রশাসনে নিয়োগ প্রদান করা হয় মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা এবং কৃতিত্ব বা সাফল্য এই দুই মানদণ্ডে তাদের পদোন্নতি দেওয়া হয়, মানে কাজে ভালো করছে না খারাপ করছে সেটার ভিত্তিতে এবং অনেকটা বয়সের ভিত্তিতেও তাদের পদোন্নতি দেওয়া হয়, বা হচ্ছে চাকরিতে কে আগে জয়েন করেছে সেটাও দেখা হয়। 7. আনুষ্ঠানিকতা। আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতার উপর অনমনীয় বিধি ও কার্যপদ্ধতির উপর অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়। বিধি মোতাবেক যথাযথ নিয়মে সবকিছু করা হয়। সমস্ত কাজই হয় রুটিন মাফিক, মানে প্রত্যেকটা কাজ গোছালো হয়। একটার মানে ধরো 1 নাম্বার একটা কাজ আছে, সেটা 1 নাম্বারেই হবে, সেটা ফট করে 3 নাম্বারে চলে যাবে না, এভাবে আর কি। 8 হচ্ছে স্থায়িত্ব। আমলাদের চাকরি নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকেন। সরকার পরিবর্তন ঘটলেও তারা থেকেই যান। শুধুমাত্র দৈহিক ও মানসিক অসামর্থ্যের কারণে তারা চাকরিচ্যুত হতে পারেন। 9.3 আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত। আমলাতান্ত্রিক সংগঠনের সদস্যদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্তাদি নির্দিষ্ট থাকে। এগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথমেই দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে আমলাদের নিয়োগ। সাধারণত সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আইনের দ্বারা আমলাদের নিয়োগ বিধি নির্ধারণ করা হয়। আমলাদের নিয়োগ পদ্ধতি নিরপেক্ষ হয়ে থাকে। স্বজনপ্রীতি যেন না ঘটে সেজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে আমলাদের নিয়োগ করা হয়ে থাকে। এজন্য এক বা একাধিক নিরপেক্ষ কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। এরপরে রয়েছে আমলাদের প্রশিক্ষণ। কর্মে নিযুক্তি লাভের পর আমলাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হয়। প্রশিক্ষণ চলাকালীন বা সময়ে তাদেরকে দৈহিক ও মানসিকভাবে উপযুক্ত করে তোলা হয় এবং নিজ রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা, সমস্যা এবং তার সমাধান সম্পর্কে অবহিত করা হয়। প্রশাসনিক বিধান সম্পর্কে এ সময় তাদেরকে পুঁথিগত ও ব্যবহারিক জ্ঞান দান করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমলাদের চাকরির শর্তাবলী দেখো। সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে সংসদ আইনের দ্বারা আমলাদের নিয়োগ ও চাকরির শর্তাবলী নিয়ন্ত্রিত হয়। তবে এরূপ বিধান প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধান তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করে থাকেন। এক্ষেত্রে আমলা বা প্রশাসনিক পদে নিয়োগ লাভে ইচ্ছুক ব্যক্তিকে নিজ রাষ্ট্রের নাগরিক হতে হয়, নির্দিষ্ট বয়স ও শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হয়। সংবিধান নির্দিষ্ট বা কর্ম কমিশন নির্দিষ্ট বয়স পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকেন। কোনো কর্মকর্তা কর্মচারীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন কর্তৃপক্ষ দ্বারা বরখাস্ত, অপসারিত বা পদাবনত করা যাবে না। চুক্তির মাধ্যমে কোনো কর্মচারী নিযুক্ত হয়ে থাকলে চুক্তির অবসানের সাথে সাথে তার কর্মের অবসান ঘটবে। 9.4 আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমলাতন্ত্রের কার্যাবলী। একে হচ্ছে আইন কার্যকর করা। আমলারা বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগ করে সরকারের প্রাত্যহিক রুটিন মাফিক কাজ সম্পন্ন করেন, অর্থাৎ আমলারাই আইনকে বাস্তবে প্রয়োগ করেন। 2 হচ্ছে আইন প্রণয়নে সাহায্য দান। বর্তমানে আইনসভায় উপস্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ে, অর্থ, ব্যাংক, বীমা সম্পর্কিত বিষয়ে খসড়া বিল প্রশাসনিক বিভাগই তৈরি করে থাকে। তবে এগুলো আইনসভায় উপস্থাপন করতে হয় এবং সেখানে তা সংশোধিত পরিবর্তিত হয়ে থাকে। 3 সরকারি নীতি নির্ধারণে সাহায্য দান। সাধারণত বলা হয় যে আমলাদের কাজ সরকারি নীতি বাস্তবায়ন, নীতি নির্ধারণ নয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় আমলাদের পরামর্শ সহযোগিতা নিয়ে থাকেন, কেননা আমলারা এসব বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী হয়ে থাকে। ওই যে বলা হলো যে তোমার রাজনৈতিক দলের পরিবর্তন হলেও আমরা তাদের একটা নির্দিষ্ট বয়সে চাকরি শুরু করে একটা চাকরি শেষ, মানে নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরিতে থাকে। তো দেখা যায় কি যে একটা সরকার বা একটা মন্ত্রী বা এমপিরা 5 বছর, সর্বোচ্চ 10 বছর বা 15 বছর বা বেশি থাকে, কিন্তু একটা আমলা তার পুরো চাকরির মেয়াদ তার কাজে থেকে যায়। তো দেখা যায় যে এক্ষেত্রে তাদের কাজ করার অভিজ্ঞতাটা বেশি থাকে, কাজ সম্পর্কে তখন একটা জ্ঞান বা অভিজ্ঞতাটা বেশি হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে 4 বিচার সংক্রান্ত কাজ। ট্রেডমার্ক, জমি ক্রয় বিক্রয়, রেজিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে আমলারাই আইন মোতাবেক অনেক বিরোধ মীমাংসা করে থাকেন। আমরা এই বিষয়ে আদালতে সিদ্ধান্ত কার্যকর করে থাকেন। 5 হচ্ছে দৈনিক কার্যাবলী সম্পাদন। আমলারা বিধি মোতাবেক রুটিন মাফিক প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করে থাকেন। 6 হচ্ছে সরকারের নিকট জনগণের দাবি দেওয়া জ্ঞাপন। আমলারা সরকারের নিকট বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ এবং দাবি দেওয়া তুলে ধরে থাকেন। এরপরে যেটা রয়েছে 7 নম্বরে সেটা হচ্ছে তথ্য পরিবেশন। আমলাতন্ত্র আইনসভার সদস্য
ও মন্ত্রীদেরকে প্রয়োজনীয় তথ্যাদি ও পরিসংখ্যান প্রদান করে থাকেন। আমলাদের পরিবেশিত এই তথ্যাদি সরকার দেশবাসীর নিকট প্রকাশ করে থাকে। 8 হচ্ছে পেশাগত নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য। আমলাতন্ত্র পেশাগত নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে থাকে। সুতরাং আমলাতন্ত্র আধুনিক সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার একটি উপসর্গ। বর্তমান জনকল্যাণকর রাষ্ট্রে আমলাতন্ত্রের কার্যাবলী ক্রমশ প্রসারিত হচ্ছে। 9.5 যেটা রয়েছে আমলাতন্ত্রের জনবিচ্ছিন্নতা ও লালফিতার দৌরত্ব। দেখো জনবিচ্ছিন্নতা, আমলা বা বেসামরিক কর্মকর্তাগণ রাজনৈতিক প্রশাসকদের মতো জনপ্রতিনিধি নন। জনগণের সাথে তাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক। আমলাগণ তাদের কাজের জন্য সরাসরি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য নন। আমলাদের শিক্ষা দীক্ষা, জীবনধারণ পদ্ধতি, গোষ্ঠীগত সংহতি, দৃষ্টিভঙ্গি সবকিছুই সাধারণ জনগণ থেকে অনেকটা ভিন্ন। অনুন্নত বিশ্বে আমলাগণ নিজেদেরকে জনগণের সেবক মনে করেন না। আমলারা মনে করেন তারাই জনগণের প্রভু। দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন এর জন্য দায়ী। এর ফলে আমলারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেক সময় তারা নিজেরাও জনবিচ্ছিন্ন থাকতে ভালোবাসেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লালফিতার দৌরাত্ম্য। লালফিতা বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুকরণ করাকে বোঝায়। রেড ট্যাপিজম বা লালফিতা প্রত্যয়টি 17শ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত হয়। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। এখান থেকে আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়মকানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লালফিতার দৌরত্ব কথাটির ব্যবহার শুরু হয়। আমলাতন্ত্রে লালফিতার দৌরত্ব খুব বেশি। আমলারা খুব বেশি আনুষ্ঠানিক বা ফর্মাল। সবকিছু তারা করতে চান প্রশাসনিক নিয়ম নীতি ও বিধিবিধানের আলোকে। এর ফলে সমস্যার মানবিক দিকটি উপেক্ষিত হয়। সমস্যা সমাধানে বিধি মোতাবেক যথাযোগ্য নিয়মে থ্রু পেপার চ্যানেল অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা আরও জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া পাওয়া আবেদন আমলাতন্ত্রের ফাইলের লালফিতার বাঁধনে আটকা পড়ে থাকে। জনগণের হয়রানি বেড়ে যায়, এমনকি জাতীয় আন্তর্জাতিক প্রয়োজনের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। এর ফলে শুধু আমলাতন্ত্রে অপ্রিয় হয়ে ওঠে না, নির্বাচিত সরকারও জনবিচ্ছিন্ন অপ্রিয় হয়ে ওঠে। সুতরাং আমলাতন্ত্রের দৌরাত্ম্য, আনুষ্ঠানিক বাড়াবাড়ি, অহেতুক বিলম্ব এসব বোঝাতে মন্দ অর্থে লালফিতার দৌরাত্ম্য শব্দটি ব্যাপকভাবে প্রচলিত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 9.6 যেটা রয়েছে দেখো জনসেবা। অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা। জনসেবা মানুষের এক মহৎ গুণ, এক মহৎ হৃদয় বৃত্তি। মহৎ হৃদয় মানুষই কেবল জনসেবা করতে পারে। জনসেবা করতে চাইলে উদার মনের মানুষ, বড় হৃদয়বান মানুষ হতে হয়। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ সমাজে জন্মগ্রহণ করে সমাজে লালিত পালিত হয় এবং সমাজে মৃত্যুবরণ করে। এজন্য এরিস্টটল বলেছেন যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু, নয় দেবতা। সমাজে বসবাস করতে গিয়ে পারস্পরিক সাহায্য ছাড়া কেউ চলতে পারে না। মানুষ তাই বিপদে আপদে একে অন্যের পাশে এসে দাঁড়ায়, সহমর্মিতা দেখায়। পৃথিবীর প্রত্যেক ধর্মেই মানব সেবার উপর গুরুত্ব আরোপ করা হয়। ধর্মীয় গুরু, নবী, পয়গম্বর, মহামানবগণ জনসেবার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। জনসেবা করতে চাইলে আত্মস্বার্থ বিসর্জন দিতে হয়, কোনো প্রতিদানের আশায় নয়। অপরের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর মানসিকতা, অপরের জন্য নিজের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করার মন নিয়েই জনসেবা করতে হয়। অর্থহীনকে অর্থ দিয়ে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে, ক্ষুধার্তকে খাবার দিয়ে, অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা দিয়ে সেবা করা যায়। রাজনীতিবিদরা জনকল্যাণে কাজ করে। আমলা প্রশাসকরা নিজেদের জনগণের সেবক ভেবে কাজ করলে সেটাও জনসেবা। মোট কথা, জনসেবার সময় প্রত্যেককে ভাবতে হবে যে সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে। এরপরে আমরা যে পাঠ বা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 9.7 আমলাতন্ত্রের জবাবদিহিতা ও সুশাসন। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। আমলা বা জনকৃত্যকে সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব নয়। সাধারণত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ। এসব নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন আমলারা। এমনকি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমলারা অনেক সময় রাজনৈতিক প্রশাসকদের উপর প্রভাব বিস্তার করে থাকেন। রাজনৈতিক প্রশাসক বা মন্ত্রীদের সময়ের অভাব বা কর্মব্যস্ততা, তাদের টেকনিক্যাল ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব ইত্যাদি কারণে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। বিশ্বের প্রায় প্রত্যেক রাষ্ট্রে আমলাদের ক্ষমতা অপ্রতিহত গতিতে বেড়েই চলছে। আমলা বা বেসরকারি কর্মকর্তাগণ রাজনৈতিক প্রশাসকদের বা মন্ত্রীদের মতো জনপ্রতিনিধি নন। জনগণের সাথে তাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক। আমলাগণ তাদের কাজের জন্য সরাসরি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য নন। তাদের শিক্ষা দীক্ষা, জীবনযাপন পদ্ধতি, গোষ্ঠীগত সংহতি সবকিছুই সাধারণ জনগণ অপেক্ষা অনেকটা ভিন্ন। অনুন্নত বিশ্বে আমলাগণ নিজেদের জনগণের সেবক না ভেবে জনগণের প্রভু মনে করে। এর জন্য অবশ্য অতীতের ঔপনিবেশিক শাসনই দায়ী। জবাবদিহিতার অভাবের জন্য আমলারা স্বেচ্ছাচারী হয়ে ওঠেন।
ফলে তারা দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদের দৌরাত্ম্য, আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন অহেতুক বিলম্ব বৃদ্ধি পায়। লাল ফিতার দৌরাত্ম্য জনসেবা ও জনকল্যাণ বাধাগ্রস্ত হয়, জনগণ হয়রানির শিকার হয়, প্রশাসনে দুর্নীতির বিস্তার ঘটে। জবাবদিহিতার অভাব এবং অস্বচ্ছতার অভাবে মামলারা শুধু দুর্নীতিপরায়ণই হয়ে ওঠে না, তারা হয়ে পড়ে স্বৈরাচারী। ফলে যা সৃষ্টি হয় তাকে অপশাসন বলা যায়। জবাবদিহিতা সুশাসনের অন্যতম নির্দেশক বা গুরুত্বপূর্ণ উপাদান। যদি সরকার অর্থাৎ শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য হয়, যদি প্রশাসন স্বচ্ছ হয়, তথ্যের অবাধ প্রবাহ প্রতিষ্ঠিত হয়, সিদ্ধান্ত বাস্তবায়নে নিরপেক্ষতা নীতি অনুসরণ করা হয়, শাসন প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ থাকে, তাহলে দুর্নীতির বিস্তার ঘটতে পারে না। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। জবাবদিহিতার সাথে সুশাসনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও নিবিড়। সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে সরকার পরিচালনা এবং সুশাসন পরিচালনায় জবাবদিহিতার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। মন্ত্রিসভা ও শাসন বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করবে। প্রশাসনিক কর্মকর্তা বা আমলারা জনপ্রতিনিধিদের নিকট জবাবদিহি করবে। শুধু তাই নয়, আমলারা তাদের ঊর্ধ্বতন আমলা প্রশাসকদের নিকটও জবাবদিহি করবে। আমরা এখন আমাদের সর্বশেষ যে পাঠ রয়েছে 9.8 সেটা নিয়ে আলোচনা করব। দেখো, জনসভায় আমলাতন্ত্রের ভূমিকা। আমলাতন্ত্রকে আধুনিক রাজনৈতিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ বলা হয়। আমলা বা সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশেই সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমলাতন্ত্র আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এর বিরুদ্ধে সমালোচনার অন্ত নেই, কিংবা নাগরিক সুবিধা অসুবিধার প্রতি আমলাদের উদাসীনতাকে অনেকেই শুধু সমালোচনা করে ক্ষান্ত হননি, আমলাদের এরূপ আচরণকে অমানবিক বলে অভিহিত করেছেন। অধ্যাপক রবসন তার দ্য সিভিল সার্ভিস ব্রিটেনে এন্ড ফ্রান্স গ্রন্থে আমলাতন্ত্রের সমালোচনা করতে গিয়ে বলেন যে আমলারা সর্বদাই নিজেদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন, নিজেদের পদ সম্পর্কেও তারা অতিরিক্ত উচ্চ ধারণা পোষণ করেন, নিজেদের সুবিধা অসুবিধা এবং ভাবানুভূতির প্রতি তারা উদাসীন। বিভাগীয় সিদ্ধান্তের অনমনীয় কর্তৃত্ব, বাধ্যবাধকতা, পূর্ব নজির ব্যবস্থা বা আঙ্গিকের অনমনীয় কর্তৃত্বে তারা আবদ্ধ। পৃথক পৃথক ক্ষেত্রে তারা কতটুকু নিকৃষ্টভাবে কাজ করে বা কতটুকু অন্যায় করে সে ব্যাপারে তারা ভ্রূক্ষেপহীন। তারা বিধিবিধান ও আনুষ্ঠানিক কর্মপদ্ধতির ব্যাপারে ব্যাধিগ্রস্ত। অতিরিক্ত আনুষ্ঠানিক ফরমাল হতে গিয়ে, ক্ষমতার দাপট দেখাতে গিয়ে আমলারা অনেক ক্ষেত্রে অমানবিক ও যন্ত্রে পরিণত হন। তারা জনগণকে এমনকি অন্য পেশার মানুষদের অবজ্ঞা করতে শুরু করেন। অনেকের সাথেই তারা নিয়ম কানুনের দোহাই দিয়ে হয়রানি করেন। এগুলো আমলাদের অবিবেকী কার্যকলাপ এবং এজন্য তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলেন। বাংলাদেশের আমলাদের আচরণ আরও মারাত্মক। ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলে আমলারা যেভাবে নিজেদেরকে জনগণের সেবক না ভেবে প্রভু মনে করতেন, বাংলাদেশের আমলাদের মানসিকতা আজও অনেকটা তেমনই রয়েছে। আজও তারা স্বর্গে সৃষ্ট এক কর্মব্যবস্থায় হেভেন বর্ন সার্ভিস বলে মনে করেন এবং আত্মতুষ্টি লাভ করেন। তবে পাকিস্তান আমলের শেষ দিকে বাঙালি আমলাদের মানসিকতার পরিবর্তন ঘটতে থাকে। 1971 সালের 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আইন অমান্য অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য বাঙালি প্রশাসনিক কর্মকর্তাদের প্রায় সকলেই সহযোগিতা প্রদান করেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অনেক আমলা প্রশাসক এতে যোগদান করেছিলেন। 1971 সালে 25 মার্চের কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর আক্রমণে বহু সংখ্যক বাঙালি সামরিক, আধা সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে জীবন হারাতে হয়েছিল। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছিলেন এমন একটি প্রশাসনিক কাঠামো তৈরি করতে যেটি হবে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে উপযোগী এবং মানবিক গুণাবলী সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। কিন্তু 1975 সালে 15 আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারাতে হয় তাকে। ফলে স্বাধীন দেশে উপযোগী করে প্রশাসন গড়ে তোলা তার স্বপ্নসাৎ ছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং তার মৃত্যুর পর সামরিক বেসামরিক আমলাদেরকে গড়ে তোলার চেষ্টা করা হতে থাকে ব্রিটিশ ও পাকিস্তানি উপনিবেশিক শাসন আমলের মতো করে। এর সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে দলীয়করণ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ইত্যাদি। জবাবদিহিতার অভাব, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের শিথিলতা, রাজনৈতিক নেতৃত্বের অভাব প্রভৃতি কারণে কোনো কোনো ক্ষেত্রে আমলাতন্ত্র হয়ে ওঠে আরও বেপরোয়া। তবে আমলাদের মধ্যে এখনও দেশপ্রেম হারিয়ে যায়নি। আমলাদের অনেকেই নিজেদের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ চান, দুর্নীতি নির্মূল চান। তারা চান জনগণের সেবা করতে, সুখে দুঃখে জনগণের পাশে দাঁড়াতে। বিগত দিনগুলোতে প্রাকৃতিক দুর্যোগের সময় ঝড় জলোচ্ছ্বাস, সিডর আইলা, মহাশূন্যের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের রক্ষায় বাংলাদেশের আমলারা দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে, আমলাদের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত হলে, দেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠলে, আরও দক্ষতার সাথে নিবেদিত হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমলারা তাদের ভূমিকা পালন করতে হবে।
আচ্ছা, এই ছিল আমাদের অধ্যায় ৯ এর ১ম পত্রের অধ্যায় ৯ এর আলোচনা। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে করতে পারবে বা ক্লাস চলাকালীন সময় ক্লাসেও করতে পারবে। আর যেহেতু আবার এক প্যান্ডেমিকের সময় চলছে, যেই কারণে আমাদের কলেজ বন্ধ, আমরা এই অনলাইন বা ভিডিওর মাধ্যমে ক্লাস নিচ্ছি। তাই সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে বসে পড়ালেখা করবে। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।